হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রত্যেকে গুড ইভিনিং। চলো, আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যে ইভিএসের নতুন টপিক ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে বায়ো রিমিডিয়েশন। তো বায়ো রিমিডিয়েশন সম্পর্কে আমরা জানবো। তো সত্যি কথা বলতে এই টপিকটা একটা অদ্ভুত একটা টপিক, যেটা কিন্তু তোমাদের মানে লেভেলের না। এটা কিন্তু একটা অনেক উঁচু মানের টপিক। যারা ধরো মানে মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েশন করছে বা অনার্স করছে তাদের জন্য এটা একটা উঁচু র্যাঙ্কের টপিক। এটা অনেকটা টাফ এবং অনেকটা কঠিন, কিন্তু আমরা এত বেশি জানবো না। আমরা কিন্তু বেসিক জিনিসটা জানবো। যদি এখানে প্রশ্ন আসে 1 নাম্বার আসবে হয়তো, ঠিক আছে। তো আমরা কিন্তু বেশি কিছু জানবো না, কারণ সহজ জিনিসগুলো জানবো। যদি প্রশ্ন আসে এর মধ্যে আসবে, ঠিক আছে। দেখো, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলে দেবো। ইংলিশে এবং বাংলাতে দুটোতেই রয়েছে, কারণ সব কিছু বাংলা খুঁজে পাওয়া যায়নি। কারণ তোমরা জানো যে এই টপিকটা কিন্তু কোনো বইয়েই নাই। বিভিন্ন গুগল থেকে হোক, উইকিপিডিয়া থেকে হোক, সে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, ভালো করে ক্লাসটা করো। একবার না হলে দুবার ভিডিওটা দেখবে, তাহলে দেখবে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে তোমরা পিডিএফটা পড়ো, দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো, প্রথমত দেখবো যে বায়ো রিমিডিয়েশন কী বা কাকে বলে। ভালো করে দেখো, বায়ো রিমিডিয়েশন হলো একটি জৈবিক পদ্ধতি যার দ্বারা প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে মূলত মাইক্রো বা অ্যালগি, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, জীবাণুর দ্বারা জল, বায়ু এবং মাটি, শিল্পজাত বজ্র পদার্থ প্রভৃতি থেকে দূষক পদার্থগুলিকে অপসারণ করা হয় বা লেস টক্সিকে পরিণত করা হয়। তাকে কি বলছে? বায়ো রিমিডিয়েশন। তাহলে এখানে জিনিসটা বোঝো আমি কি বলতে চাইলাম। বায়ো মানে কি? বায়ো কথা মানে হচ্ছে জীবন, অর্থাৎ যেমন বায়োলজি পড়ি, বায়োলজি মানে কি? জীবন বিজ্ঞান, তাই তো। তাহলে বায়ো মানে হচ্ছে জীবন, অর্থাৎ জীবিত রয়েছে বা যার প্রাণ রয়েছে তাকে বলি বায়ো। তাহলে কিছু মাইক্রো অর্গানিজম রয়েছে, কিছু মাইক্রো অর্গানিজম রয়েছে, এছাড়াও কিছু রয়েছে কিছু আমাদের জীবজ প্রাণী রয়েছে, এছাড়াও কিছু উদ্ভিদ রয়েছে, অর্থাৎ যাদের প্রাণ আছে। সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? আমাদের যে প্রকৃতিতে দূষণ হচ্ছে, জল দূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, বা আমাদের যে শিল্প কলকারখানার দূষণ ঘটছে, এই দূষণকে কমানোর জন্য একটা পদ্ধতি, একটা টেকনিক ইউজ করা হয়। সেই টেকনিকটার নাম হচ্ছে কি? বায়ো রিমিডিয়েশন। এটা কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বজ্র পদার্থ যে দূরীকরণ, এর একটা টেকনিক। বোঝা গেল? তাহলে এটাও একটা বজ্র পদার্থ দূরীকরণের একটা টেকনিক। তাহলে এখানে কি জানলাম আমরা? ভালো করে বুঝবে, খুবই কঠিন একটা চ্যাপ্টার। তাহলে বায়ো রিমিডিয়েশন কি? বায়ো রিমিডিয়েশন হচ্ছে এমন একটা টেকনোলজি বা এমন একটা প্রসেস যেখানে বিভিন্ন জৈবিক পদ্ধতিতে, জৈবিক পদ্ধতি মানে কি? যেখানে জীবিত মানে জীবন আছে এমন কিছু জিনিসকে ব্যবহার করে, এটাকে বলছে জৈবিক পদ্ধতি। তাহলে যাদের জীবন আছে তাদেরকে নিয়ে ব্যবহার করে যখন আমরা পরিবেশের বিভিন্ন দূষিত পদার্থগুলিকে আমরা কি করব? পরিশোধন করব বা বিশুদ্ধ করব, বা আমি বলতে পারি বেশি ক্ষতিকারক থেকে কম ক্ষতিকারকে পরিণত করব বা লেস টক্সিকে পরিণত করব, তাকে আমরা কি বলবো? বায়ো রিমিডিয়েশন বলবো। ক্লিয়ার হচ্ছে সবার? দেখো, তাহলে বায়ো রিমিডিয়েশনে কী কী ব্যবহার করা হয়? মাইক্রো অ্যালগি, বিভিন্ন অ্যালগিগুলো ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন ছত্রাক ব্যবহার করা যেতে পারে, ব্যাকটেরিয়া ব্যবহার করা যায়, ফাঙ্গি ব্যবহার করা যায়, এছাড়াও বিভিন্ন জীবাণু ব্যবহার করা যায়। বোঝা গেল? তাহলে বায়ো রিমিডিয়েশনে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, বলছে মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি আর দ্য হচ্ছে কি মেন রোল। তাহলে বায়ো রিমিডিয়েশন প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুটো জিনিস, একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে কি ফাঙ্গাস। বোঝা গেল? দুটো জিনিস সব থেকে মেন ইম্পর্টেন্ট। দেখো, তারপরে দেখবো বায়ো রিমিডিয়েশনের আমরা বিভিন্ন টাইপ, ঠিক আছে। বায়ো রিমিডিয়েশনের বিভিন্ন ভাগ আছে বা টাইপ রয়েছে, সেগুলো আমরা জানবো। প্রথমে যেটা জানবো হচ্ছে ফাইটো রিমিডিয়েশন। নাম শুনেই বুঝতে পারছো ফাইটো। ফাইটো কথার অর্থ কি? তোমরা জানো উদ্ভিদ। ফাইটো কথার অর্থ উদ্ভিদ, আর রিমিডিয়েশন কথার অর্থ হচ্ছে দূর করা। তাহলে আমাদের পরিবেশের যে সমস্ত বিষাক্ত পদার্থগুলো রয়েছে বা আমাদের পরিবেশে বিভিন্ন যে দূষক জিনিসগুলো রয়েছে, যখন আমরা উদ্ভিদকে কাজে লাগিয়ে, ভালো করে বোঝো, যখন উদ্ভিদের সাহায্যে আমাদের পরিবেশের বিভিন্ন দূষিত জিনিসগুলোকে পরিশোধন করব বা বিশুদ্ধ করব, তখন সেটাকে আমরা কি বলবো? ফাইটো রিমিডিয়েশন। তাহলে ফাইটো রিমিডিয়েশন কি? ফাইটো রিমিডিয়েশন যে উদ্ভিদকে কাজে লাগিয়ে যখন আমরা কোনো কিছুকে বিশুদ্ধ করব বা সংশোধন করব, সেটাকে আমরা বলবো ফাইটো রিমিডিয়েশন। দেখো, ভালো করে ছবিটা দেখো,
আছে। তাহলে এই ফাইটো রিমিডিয়েশনের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে কি ফাইটোটক্সিরেশন, তারপর হচ্ছে কি ভোলাটাইজেশন, তারপর বলছি দেখো ফাইটোডিগ্রেশন আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ভাগ, এগুলো অতটা তোমাদেরকে জানতে হবে না, জাস্ট নামগুলো মনে রাখবে। পরীক্ষায় এরকম প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি ফাইটো রিমিডিয়েশনের পার্ট নয়, বা নিচের কোনটি ফাইটো রিমিডিয়েশনের ভাগ নয়, এরকম কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার থেকে খুবই ডিটেলস প্রশ্ন তোমাদের আসবে না, ঠিক আছে? এগুলো আমরা সবই জানবো আস্তে আস্তে। চলো এবার কি বলছি দেখো, উদ্ভিদের সাহায্যে কোনো অঞ্চলে দূষিত বজ্র পদার্থগুলিকে পরিশোধন করা হয় তখন তাকে বলছে ফাইটোরিমিডিয়েশন। বোঝা গেল জিনিসটা? আমি সব বলে দিলাম। প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস পেয়ে যাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস। তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট। তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস, যেটাকে আমরা পিডিএফ বলতে পারি, নোটস পেয়ে যাচ্ছ, ওকে, পিডিএফ আকারে। আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের টাইম 8:30। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম 2023-কে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র এমসিকিউ নয়, প্রত্যেকটা ক্লাসের থিওরি, তারপরে তোমাদের এমসিকিউ। থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না, ওকে? তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এখানে আমাদের এখন বর্তমানে 3টে ব্যাচ, মানে 3টে কোর্স চালু আছে। 1 নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট, তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো। 2 নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো, শুধুমাত্র যদি নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অল ক্লাস, ঠিক আছে? ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট, নোটস, পিডিএফ সমস্ত কিছু তোমরা এভরিথিং পেয়ে যাবে। আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, 9647300217। এবার দেখব ফাইটো রিমিডিয়েশনকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়। দেখো, একটা হচ্ছে কি ফাইটো হচ্ছে কি এক্সট্রাকশন। ফাইটো এক্সট্রাকশন আমরা কি জানি, এক্সক্রিটরি সিস্টেম মানে কি বজ্র পদার্থ। যেমন আমাদের শরীরে এক্সক্রিটরি সিস্টেম মানে কি রেচন পদার্থ, যেটা বলি আমরা, তাই না? রেচন পদার্থ। ঠিক তেমনি এখানে দেখো ফাইটো এক্সক্রিটেশন বা ফাইটো অ্যাকুমুলেশন, জিনিসটা বুঝে নাও কি বলছে। দেখো এবার আমরা দেখব কি, দেখো এখানে ইংরেজিতে লেখা আছে, কারণ সব কিছু কিন্তু বাংলাতে পাইনি। কারণ আমি তোমাদেরকে এটাও বললাম যে এই যে টপিকটা কিন্তু আমাদের মেনলি ইভিএসের পার্ট না, এটা একটা মাইক্রোবায়োলজির পার্ট, যেটা কিন্তু অনেকটা কঠিন। দেখো ভালো করে দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি। বলছে ফাইটো এক্সট্রাকশন বা ফাইটো অ্যাকুমুলেশন ইজ দ্য প্রসেস। তাহলে ফাইটো এক্সট্রাকশন বা ফাইটো অ্যাকুমুলেশন হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা পদ্ধতি বাই হুইচ, যার মাধ্যমে প্ল্যান্টস অ্যাকুমুলেট পলিউটেন্ট। কি করে? আমাদের যে উদ্ভিদগুলো রয়েছে সে উদ্ভিদগুলো কি করে? পলিউটেন্ট মানে দূষিত পদার্থগুলোকে, সে দূষিত পদার্থগুলোকে অ্যাকুমুলেট করে। অ্যাকুমুলেট কথার অর্থ হচ্ছে মানে সংগ্রহ করে, বোঝা গেল? ইন দেয়ার রুটস, শুটস ওয়ার লিভস অ্যাবভ দ্য গ্রাউন্ড। বোঝা গেল কি বলছে? দেখো তাহলে এই যে জিনিসটা আমরা পড়লাম যে ফাইটো এক্সট্রাকশন বা ফাইটো অ্যাকুমুলেশন, এটাতে কি করছে যে উদ্ভিদের যে মূল রয়েছে, ভালো করে দেখো এখানে, এই উদ্ভিদের যে মূল রয়েছে, উদ্ভিদের যে পাতা রয়েছে, ঠিক আছে? শুট মানে কাণ্ড, আর লিপ মানে পাতা, আর রুট মানে মূল। তাহলে উদ্ভিদের পাতা, মূল এবং কাণ্ড, এই 3টে জিনিস দিয়ে কী করছে, আমাদের যে বায়ুমণ্ডল হতে পারে, আমাদের মৃত্তিকা হতে পারে, বা বিভিন্ন জলে যে বজ্র পদার্থগুলো থাকে, সেই বজ্র পদার্থগুলোকে কী করছে? শোষণ করে নিচ্ছে, অ্যাকুমুলেট করছে। অ্যাকুমুলেট মানে সংগ্রহ করে নিচ্ছে। ধরো এখানে কিছু মানে দূষিত পদার্থ আছে, নোংরা আবর্জনা, জলে বিভিন্ন কী থাকবে? দূষিত পদার্থ থাকবে। সেই দূষিত পদার্থগুলো কি করবে? এই যে উদ্ভিদ এই দূষিত পদার্থগুলো টেনে তার কাছে জমা করবে, বোঝা গেল? যার ফলে এই সমস্ত এলাকার যে অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু দূষণমুক্ত হবে। এটাকে কি বলছে? ফাইটো এক্সট্রাকশন বা ফাইটো অ্যাকুমুলেশন। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? চলো, এর কিন্তু বাংলা মানে নেই, আমি তোমাদেরকে বারবার বলছি, এর কিন্তু বাংলা মানে নেই, তোমরা ইংলিশই মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? চলো, নেক্সট দেখো, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ফাইটো ট্রান্সমিশন।
ফাইটো ট্রান্সফরমেশন বা ফাইটো ডিগ্রেশন, নামগুলো ভালো করে মনে রাখবে। এগুলো দিয়ে পরীক্ষা আসতে পারে প্রশ্ন যে নিচের কোনটি ফাইটো রিমিডিয়েশনের পার্ট নয়, এরকম প্রশ্ন। বোঝা গেল? খুবই সহজ প্রশ্ন থাকবে, কিন্তু নামগুলো মনে রাখো। এখানে কি বলছে দেখো, ফাইটো ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে কি ফাইটো ডিগ্রেশন। ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, আর ডিগ্রেশন মানে কি ভেঙে ফেলা হতে পারে। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে বা ভেঙে ফেলবে, জিনিসটা বুঝে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে ফাইটো ট্রান্সফরমেশন অলসো নোন অ্যাজ ফাইটো ডিগ্রেশন। বোঝা গেল? তাহলে এই টার্মটা কিন্তু মনে রাখবে, ফাইটো ট্রান্সমিশনকে কিন্তু ফাইটো ডিগ্রেশন বলা হয়। ইজ দ্য ট্রান্সমিশন অফ অর্গ্যানিক পলিউটেন্ট ফ্রম সয়েল, তারপর যে সেডিমেন্ট or water into in হচ্ছে কি মোর স্টেবল লেস হ্যাজার্ডিয়াস অ্যান্ড লেস হচ্ছে কি মোবাইল ফর্ম দ্য প্ল্যান্ট রুট সিক্রেট এনজাইম দ্যাট ব্রেক ডাউন দ্য অর্গ্যানিক কেমিক্যাল। জিনিসটা আমি বুঝিয়ে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করবে, এখন লাইভ ক্লাসটা করে নাও, পরে তোমরা ভিডিওটা আবার দেখবে। ভিডিওটা দেখে আমি যখন বলছি সেটা বাংলাতে তোমাদের মনের মতো করে লিখে রাখো, তোমরা মনের মতো করে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এখানে কি জানলাম, ফাইটো ট্রান্সফরমেশন বা এই যে ফাইটো ডিগ্রেশনটা কি হচ্ছে, যে উদ্ভিদ, সে উদ্ভিদ তার মূলের সাহায্যে বা তার শেকড়ের সাহায্যে যে মাটিতে যে বা মাটি হোক বা জল হোক সেখানে কি রয়েছে, বিভিন্ন অর্গ্যানিক ম্যাটার রয়েছে, যেগুলো হচ্ছে তোমার অর্গ্যানিক ম্যাটার। ঠিক আছে? সে অর্গ্যানিক ম্যাটারগুলোকে কি করবে, তার উদ্ভিদের মূলে এক ধরনের এনজাইম থাকে, সে এনজাইমটা ক্ষরণ করছে। সে এনজাইমটা ক্ষরণ করার ফলে সেই সমস্ত দূষিত পদার্থগুলোকে কি করছে, মোর হ্যাজার্ডিয়াস মানে কি, বেশি ক্ষতিকারক। তাহলে বেশি ক্ষতিকারক থেকে কম ক্ষতিকারকে পরিণত করছে। ক্লিয়ার জিনিসটা? আবার কি করছে, এই সমস্ত উদ্ভিদগুলো তাদের মূল থেকে বিভিন্ন এনজাইম ক্ষরণ করে সেই সমস্ত দূষিত পদার্থগুলোকে ভেঙে ফেলছে, যার ফলে তারা কিন্তু মাটির সঙ্গে অতি সহজে মিশে যেতে পারে। বোঝা গেল? এটাকে বলছে ফাইটো ট্রান্সফরমেশন বা এটাকে কি বলা হয়, ফাইটো ডিগ্রেশন। ক্লিয়ার সবার? চলো, কেন ফাইটো ট্রান্সফরমেশন বলে একটু আরেকটু বুঝিয়ে দিই। দেখো জিনিসটা বুঝে নাও, তা কারণ ভিডিওটা কিন্তু একদিনে দেখবে না, আজকে দেখে নাও, আবার দুদিন পর আবার দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফাইটো ট্রান্সফরমেশন বলতে বোঝাচ্ছে কি, দেখো ফাইটো ট্রান্সফরমেশন মানে কি, ট্রান্সফরমেশন মানে হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় পরিণত করা। তাহলে এই যে উদ্ভিদের মূলগুলো কি করছে, মাটিতে যে সমস্ত ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে সেগুলোকে কি করছে, ট্রান্সফার করছে। কিসে? দেখো কম, বলছে লেস হ্যাজার্ডাসে করছে, যেগুলো বেশি ক্ষতিকারক ছিল সেগুলো কম ক্ষতিকারকে পরিণত করছে, তাই এটাকে বলছে ফাইটো ট্রান্সফরমেশন। বোঝা গেল? এছাড়া কি বলা হয়, ফাইটো ডিগ্রেশন। তাহলে ফাইটো ডিগ্রেশন মানে হচ্ছে ওই যে দূষিত পদার্থগুলো রয়েছে সেই দূষিত পদার্থগুলোকে ভেঙে দিচ্ছে, এটাকে বলছে ফাইটো ডিগ্রেশন। কিসের সাহায্যে ভেঙে দিচ্ছে? এনজাইম, কারণ উদ্ভিদের মূল কি করে, বিভিন্ন ধরনের এনজাইমকে ক্ষরণ করে। ক্লিয়ার? চলো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ফাইটো স্ট্যাবিলাইজেশন। স্ট্যাবিলাইজ মানে কি? স্ট্যাবিলাইজ মানে হচ্ছে কি স্ট্যাবিলাইজার বলি না আমরা, স্ট্যাবিলাইজার মানে হচ্ছে স্থির করা। স্ট্যাবিলাইজেশন মানে হচ্ছে স্থির করে দেওয়া। ধরো যে সমস্ত মানে মৃত্তিকাতে দূষিত পদার্থগুলো রয়েছে, ধরো এটা একটা মৃত্তিকা, এখানে কিছু দূষিত পদার্থ রয়েছে, সেই দূষিত পদার্থগুলো কী হবে, আস্তে 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 পুরো মাটিতে ছড়ে যাবে। কিন্তু যদি এখানে কোনো উদ্ভিদ থাকে তাহলে সেই দূষিত পদার্থগুলো কি করে, তারা শোষণ করে নেয়, যার ফলে এই দূষিত পদার্থগুলো অন্য জায়গাতে ছড়িয়ে যেতে পারে না। এই যে ছড়িয়ে যেতে পারছে না, এটাকে কি বলছে, ফাইটো স্টেবিলাইজেশন। বোঝা গেল? দেখো কি বলছে, বলছে ফাইটো স্টেবিলাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে গাছপালা দূষিত মাটির চলাচল এবং স্থানান্তরকে সীমাবদ্ধ করে। বোঝা গেল যেটা তোমাদেরকে বললাম। চলো নেক্সট দেখো, এখানে দেখো ছবিটা ভালো করে দেখো, এই যে উদ্ভিদের মূল, এই উদ্ভিদের মূলে কি থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যে এনজাইমগুলো কি করছে, একটা জাল তৈরি করে। এনজাইমগুলো কি করছে, একটা জাল তৈরি করেছে, যেটাকে বলছে কি সেল ওয়াল হচ্ছে কি বাইন্ডিং, অর্থাৎ একটা জাল তৈরি করছে। সেই জালগুলো কি করে, ওই যে মাটিতে যে দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলোকে আঁকড়ে ধরে। যেমন দেখো মাকড়সার জাল, তোমরা দেখেছো মাকড়সার জালে যদি একটা ছোট্ট কীট বা একটা পতঙ্গ গিয়ে পড়ে কি করবে, আঁকড়ে ধরে রাখবে। ঠিক তেমনি এখানে কি করছে, মাটিতে যে সমস্ত দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলোকে আঁকড়িয়ে ধরে রাখছে, এটাকে কি বলছে, ফাইটো স্টেবিলাইজেশন। বোঝা গেল? এত কিছু ডিটেলসে তোমাদের পরীক্ষা আসবে না, নামগুলো একটু ভালো করে মনে রাখো। আর যদিও প্রশ্ন আসে, মনে রাখতে হয়তো পারবে অনেকেই বা অনেকেই পারবে না, জাস্ট চেষ্টা করো তোমরা।
অনেক কঠিন চ্যাপ্টার, এটা কিন্তু এতটা ইজি না। দেখো তারপরে যেটা জানবো সেটা হচ্ছে কি রাইজো ডিগ্রেশন, বা আমরা একটা বলি কি ফাইটো স্টিমুলেশন। স্টিমুলেশন মানে বোঝো, আমরা সাইকোলজিতে পড়েছি না স্টিমুলেট করা। স্টিমুলেট কথার অর্থ হচ্ছে উদ্দীপনা দেওয়া। ধরো তুমি কাজকর্ম পারো, তুমি পড়াশোনা মোটামুটি করতে পারো, কিন্তু তুমি ফাঁকিবাজ, তোমাকে স্যার বা ম্যাম তোমাকে একটু বকা দিয়েছে বা তোমাকে একটু প্রশংসা করেছে, যার ফলে তুমি বাড়িতে পড়তে বসেছো। এই যে তোমাকে একটু উদ্দীপনা দিল, এটাকে বলছে কি স্টিমুলেশন। বোঝা গেল? তাহলে রাইজো ডিগ্রেশন বা ফাইটো স্টিমুলেশন বলতে কি বোঝায় আমরা দেখে নিই। দেখো বলছে রাইজো ডিগ্রেশন অলসো নোন অ্যাজ ফাইটো স্টিমুলেশন। প্রথম পয়েন্ট মাথায় রাখবে, এগুলো কিন্তু ইংলিশেই থাকবে পরীক্ষা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু বাংলার এর মানে হয় না। রাইজো ডিগ্রেশনকে আমরা কি বলি? ফাইটো স্টিমুলেশন বলি। ইজ দ্য ব্রেকডাউন অফ দ্য পলিউটেন্ট থ্রু হচ্ছে কি রাইজোফিয়ার অ্যাক্টিভিটি। তো আমরা জানি যে উদ্ভিদের মূলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তোমরা তো জানো যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো উদ্ভিদের নাইট্রোজেনকে সংবদ্ধ করতে পারে, রাইবোজিয়াম থাকে, তাই না? তাহলে রাইবোজিয়াম ব্যাকটেরিয়া, তাহলে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কি করছে, মাটিরতে যে সমস্ত পলিউটেন্টগুলো রয়েছে বা ক্ষতিকারক দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলোকে শোষণ করে, এবং শোষণ করে কি করছে, সেগুলোকে ভেঙে দিচ্ছে। এই যে ভেঙে দিচ্ছে, কে ভেঙে দিচ্ছে? রাইজো, কিছুকে রাইজোস্পিয়ার। এই যে রাইজোস্পিয়ারগুলো ভেঙে দিচ্ছে, এটাকে বলছে কি রাইজো ডিগ্রেশন। ওকে, তাহলে মাটিতে যে সমস্ত ক্ষতিকারক পলিউটেন্টগুলো আছে সেগুলিকে যখন উদ্ভিদের মূলে অবস্থিত রাইজোফিয়ারগুলো ভেঙে দেয়, তখন তাকে বলছে রাইজো ডিগ্রেশন বা ফাইটো স্টিমুলেশন বলছে। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট দেখো, দ্য প্রেজেন্স অফ প্রোটিনস অ্যান্ড এনজাইম কি প্রডিউস বাই দ্য প্ল্যান্ট ওয়ার হচ্ছে কি সয়েল অর্গানিজম সাচ অ্যাজ ব্যাকটেরিয়া, ইস্ট, ফাঙ্গি ইজ হচ্ছে রেসপন্সিবল ফর দিস অ্যাকশন। তাহলে কি জানলাম? মাটিতে যে সমস্ত উদ্ভিদগুলোর মূলগুলো থাকে, সে মূলে কি থাকছে? বিভিন্ন বসবাসকারী ব্যাকটেরিয়া, ইস্ট, ফাঙ্গি এগুলো থাকে। সেগুলো কি করছে? বিভিন্ন ধরনের এনজাইমকে ক্ষরণ করছে। সেই এনজাইমগুলো কি করছে? মাটিতে যে সমস্ত দূষিত পদার্থগুলো থাকে সেগুলোকে ভেঙে দিচ্ছে। ক্লিয়ার? চলো এবার আমরা জানবো কি রাইজো ফিল্টারেশন। ফিল্টারেশন মানে কি? ফিল্টারেশন কথার অর্থ হচ্ছে ফিল্টার করে নেওয়া। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি বলছে, এখানে জিনিসটা দেখো, এখানে ছবিটা দেখো, ফিল্টার করছে। বোঝা গেল? ছবিটা দেখতে পাচ্ছ? এবার একটু বুঝে নাও, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলছে রাইজো ফিল্টারেশন ইজ এ মেথড, এটা এমন একটা মেথড অফ রিমুভিং হার্মফুল কেমিক্যাল অ্যান্ড কি সারপ্লাস নিউট্রিয়েন্ট ফ্রম হচ্ছে কি ওয়াটার বাই ফিল্টারিং ইট থ্রু মাস অফ রুট। বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, যে সমস্ত উদ্ভিদগুলোর কাজ কি, যে জলে যে সমস্ত ক্ষতিকারক পদার্থগুলো থাকে বা জলে যদি প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে সেগুলো কি করে, সেগুলোকে শোষণ করে নেয়। এবার কি করছে? শোষণ করার পরে সেই জলটিকে কিন্তু পরিশোধন করতে সাহায্য করছে। যেমন দেখো আমরা কিন্তু পড়েছি কচুরিপানাকে কি বলা হয়? কচুরিপানা কিন্তু আমাদের জল সংশোধনে কাজ করে। তাহলে এটাও কিন্তু একটা বায়োরিমিডিয়েশনের পার্ট। বোঝা গেল? তাহলে কচুরিপানা, পদ্ম এগুলো হচ্ছে কি করে? জলকে দূষণের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ এরা কিন্তু রাইজো ফিল্টারেশন। বোঝা গেল? তাহলে রাইজো ফিল্টারেশন করে এমন একটি উদ্ভিদের নাম যদি পরীক্ষা আসে, কি করবে? কচুরিপানা, তারপরে তোমরা করবে কি পদ্ম, এইগুলো। ক্লিয়ার? তারপর দেখো বলছে পলিউটেন্টস আর অ্যাবজর্ব। কচুরিপানার গাছ নিশ্চয় দেখেছো, এই যদি একটা কচুরিপানার গাছ হয় তো কচুরিপানার নিচে এইভাবে কি হয়? অনেক কিছু দাড়ির মতো একদম ঝোলে না? এভাবে ঝোলে না? এগুলো কি করছে? জলের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক নিউট্রিয়েন্টগুলো রয়েছে বা পলিউটেন্টগুলো রয়েছে সেগুলো তারা শোষণ করে নেয়। এটাই বলা হয়েছে। দেখো বলছে পলিউটেন্ট আর অ্যাবজর্ব মানে শোষণ করে নেয় বাই দ্য রুটের সাহায্যে অ্যান্ড ট্রান্সফার, এবং সেগুলো কি করে? ট্রান্সফার ওয়ান দেম, সেগুলোকে ট্রান্সফার করে। কিসে ট্রান্সফার করে? ওই যে লেস টক্সিন অর্থাৎ কম ক্ষতিকারক জিনিসে ট্রান্সফার করে। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, দিস মেথড ইজ হচ্ছে কি ফ্রিকুয়েন্টলি ইউজ টু ক্লিন আপ কি কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার। তাহলে সাধারণত এই যে আমরা ফিল্টারেশনটা পড়ছি বা রাইজো ফিল্টারেশন, এই ফিল্টারেশনের মাধ্যমে আমরা সাধারণত গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ মাটির তলে যে জল রয়েছে সেই জলকে পরিশোধন করা হয় বাই হচ্ছে কি আইদার প্ল্যান্টিং ডাইরেক্টলি ইন দ্য যে কন্টামিনেটেড এরিয়া অর এক্সট্র্যাক্টিং দ্য হচ্ছে কি কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ডেলিভারিং টু দিস হচ্ছে কি প্ল্যান্ট অফ সাইড। তো ধরো কোনো একটা ভূগর্ভস্থ জল রয়েছে, সেখানকার জল দূষিত, সেই জলকে সংশোধন করার জন্য এই প্রক্রিয়া ইউজ করা হয়। বা ধরো কোনো একটা পুকুরের জল কিন্তু দূষিত, সে পুকুরের জলকে দূষণমুক্ত করা হয় এই পদ্ধতির মাধ্যমে। ক্লিয়ার?
প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস পেয়ে যাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট, তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস, যেটাকে আমরা পিডিএফ বলতে পারি, নোটস পেয়ে যাচ্ছ ওকে পিডিএফ আকারে। আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের টাইম 8:30। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম 2023-কে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র এমসিকিউ নয়, প্রত্যেকটা ক্লাসের থিওরি, তারপরে তোমাদের এমসিকিউ। থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। ওকে, তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এখানে আমাদের এখন বর্তমানে 3টে ব্যাচ মানে 3টে কোর্স চালু আছে। 1 নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট, তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো। 2 নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো, শুধুমাত্র যদি নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অল ক্লাস, ঠিক আছে, ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট, নোটস, পিডিএফ সমস্ত কিছু তোমরা এভরিথিং পেয়ে যাবে। আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, 9647300217। চলো, যেমন দেখো কিছু উদ্ভিদের নাম মাথায় রাখো, কিছু উদ্ভিদের নাম যেমন দেখো কিছু উদ্ভিদের নাম আমি বলি, যেমন উদ্ভিদের নাম হচ্ছে উইলো, ঠিক আছে, উইলো, আলফালফা, জ্যাট্রোপা, পপলার, এই উদ্ভিদ। জ্যাট্রোপাকে কি বলা হয় তোমরা জানো? বায়ো হচ্ছে কি ডিজেলের গাছ, তাই না? তাহলে বায়োডিজেল পাওয়া যায় কোথা থেকে? জ্যাট্রোপা গাছ থেকে। এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন, বোঝা গেল? তাহলে এই নামগুলো একটু মাথায় রাখবে। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে মাইকো হচ্ছে কি রিমিডিয়েশন, বায়ো রিমিডিয়েশন। তাহলে মাইকো রিমিডিয়েশন মানে কি দেখো, মাইকো মানে বোঝো যখন ফাঙ্গাস, অর্থাৎ ফাঙ্গাস, তুমি দেখেছো ছত্রাক, ফাঙ্গাস দেখে বাংলা কি বলে? ছত্রাক। তাহলে যখন কোনো বায়ো রিমিডিয়েশন করা হবে বা যখন কোনো পলিউটেন্ট বা দূষিত পদার্থগুলোকে সংশোধন করা হবে কিসের মাধ্যমে? ছত্রাকের মাধ্যমে, তখন আমরা তাকে কি বলবো? মাইকো রিমিডিয়েশন। বোঝা গেল? যখন ছত্রাককে ব্যবহার করে কোনো অঞ্চল বা কোনো জায়গাকে সংশোধন করা হবে বা বিশুদ্ধকরণ করা হবে, তখন তাকে আমরা বলবো মাইকো রিমিডিয়েশন। এই টার্মগুলো কিন্তু মাথায় রাখবে, মাইকো নট মাইক্রো। ওকে, কিছু উদাহরণ মনে রাখো। উদাহরণ হচ্ছে কি হোয়াইট রুট ফাঙ্গাস, এর কথা বলা যেতে পারে। যেমন হচ্ছে কি ফাঙ্গাস দ্বারা হচ্ছে কি বায়ো রিমিডিয়েশন 1985 সালে প্রথম শুরু হয়। এক্ষেত্রে হোয়াইট রুট ফাঙ্গাস এর প্রজাতি, একটা নাম মাথায় রাখো, ফ্যানোরোচিট, ঠিক আছে, ফ্যানোরোচিট। তারপর হচ্ছে কি কাইরিসোস্পোরিয়াম ব্যবহার করা হয়। নামগুলো অনেক কঠিন, ঠিক আছে, 2-1বার পড়ে মনে রাখার চেষ্টা করো, অপশানে তো থাকবেই যদি পরীক্ষায় প্রশ্ন থাকে, ঠিক আছে। চলো তারপর নেক্সট দেখো, তারপরে বলছে এই ফাঙ্গিদের শরীরে মেটাবলিক কমপ্লেক্স রাসায়নিক লিগনিন থাকে। তাহলে এই সমস্ত যে ফাঙ্গাসগুলো, এই সমস্ত ফাঙ্গাসগুলোর বডিতে কি থাকে? ফাঙ্গাসগুলোর বডিতে লিগনিন থাকে। বোঝা গেল? তাহলে কি থাকছে? তাদের শরীরে লিগনিন থাকছে, যা তাদের হজমে সাহায্য করে। কারণটা কি? ওই যে আমাদের যে মৃত্তিকাতে যে বিভিন্ন ধরনের দূষিত পদার্থগুলো রয়েছে, সেই সমস্ত পদার্থগুলো কি করছে? ওই সমস্ত ফাঙ্গাসগুলো হজম করে নিচ্ছে বা ভেঙে ফেলছে। কিসের কারণে? কারণ তাদের শরীরে থাকছে লিগনিন। এই ফাঙ্গাসরা পরিবেশে বিরূপ অবস্থা, যেমন উচ্চ তাপমাত্রা হতে পারে, পিএইচ মানে হচ্ছে কি হতে পারে অ্যাসিডিক এলাকা বা একদম ক্ষারীয় এলাকা, সেখানে থাকে। বিভিন্ন আর্দ্রতা সম্পূর্ণ বায়ুতে কিন্তু তারা যে কোনো জিনিসকে সহ্য করতে পারে। বোঝা গেল? তাহলে লিগনিন সম্পর্কে যে সমস্ত ফাঙ্গাস রয়েছে, তারা যে কোনো পরিস্থিতিতে বেশি তাপমাত্রা থাকলেও থাকতে পারে, পিএইচের পরিমাণ কম বা বেশি থাকলেও বেঁচে থাকে, আর্দ্রতা থাকলেও কিন্তু বেঁচে থাকে। এগুলো কিন্তু মাথায় রাখো। দেখো এছাড়া অন্যান্য ফাঙ্গাসরা হলো, এছাড়াও কিছু আরও ফাঙ্গাস রয়েছে, জাস্ট মনে রাখো, চেষ্টা করো, মনে রাখতে পারলে রাখবে, না মনে রাখতে পারলে এত জোর নেওয়ার দরকার নেই, কারণ 1 নাম্বার থাকবে, এর জন্য এত কিছু দরকার নেই। জাস্ট পড়ে রাখো, 2-1বার পড়ে রাখলে দেখবে মনে থেকে যাবে। কঠিন চ্যাপ্টার তো পিডিএফটা 2-1বার করে রেগুলার পড়ো, দেখবে মনে থেকে যাবে। কি বলছে দেখো, স্যাগিমেন, একটা ফাঙ্গাসের নাম হচ্ছে স্যাগিমেন। আর্সেনিক
ক্যাডমিয়াম পারদ দূষণে কাজ করে, ইম্পর্টেন্ট আছে। তাহলে আমাদের যে মাটিতে যে আর্সেনিক থাকে, সে আর্সেনিককে সংশোধন করা হয় কিসের মাধ্যমে? এক ধরনের ফাঙ্গাস রয়েছে, সেই ফাঙ্গাসটার নাম হচ্ছে কি স্যাগিমানি। ঠিক আছে, স্যাগিমানি ফাঙ্গাসের সাহায্যে আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ এগুলোকে দূষণমুক্ত করা হয় জল থেকে। ক্লিয়ার? তারপরে দেখো বলছে, তারপরে বলছে কি এলিম ওস্টার। এলিম ওস্টার জিনিসটা বোঝো। এলিম ওস্টারটা হচ্ছে কাঠ সংরক্ষণের কাজ করে। এলিম ওস্টারটা কাঠ সংরক্ষণের কাজ করে। ওকে, তাহলে কাঠকে সংরক্ষণ করার জন্য দেখবে আমরা যদি কাঠকে রেখে দিই তাহলে কিছুদিন পর কাঠটা ঘুণ লেগে যায় বা পচে যায়, যায় কি না? তাহলে এই কাঠকে যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাই তাহলে এই কি এলিম ওয়েস্টার এই নামক ছত্রাকটি ব্যবহার করা হয়। তারপর 3 নম্বর দেখো ফোনিক্স ওয়েস্টার। ফোনিক্স ওয়েস্টারের কাজ হচ্ছে কি ক্যাডমিয়াম, তামা, টিএনটি দূষণের কাজ করে। যখন আমাদের পরিবেশ বা জলে বা মৃত্তিকাতে ক্যাডমিয়াম, তামা, টিএনটির পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু এই যে পদ্ধতি রয়েছে ফোনিক্স ওয়েস্টার এটিকে ব্যবহার করা হয়। তারপর চলে আসি কি প্রিয়ালস ওয়েস্টার। প্রিয়াল ওয়েস্টারটা কি পিসিবি, পারদ, তারপর যে কি পিএইচ, যে পিএইচের ফুল ফর্মটা মাথায় রাখো পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো এগুলো আমি তোমাদেরকে প্রথমেই বললাম এগুলো কেমিস্ট্রি বা হচ্ছে কি মাইক্রোবায়োলজির পার্ট, তাই অনেকটা তোমাদের কাছে কঠিন মনে হবে এটা। ঠিক আছে, চলো এবার যেটা মাথায় রাখবো, এত কিছু মনে রাখবে না, জাস্ট নামগুলো মনে রাখো কষ্ট করে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে পদ্ধতি আমরা পড়বো কি ইনসিটু আর একটা হচ্ছে কি এক্সিটু পদ্ধতি রয়েছে। তোমরা বায়োডাইভার্সিটি পড়েছো, সেখানেকার একটু ধারণা তোমরা এখানে নিতে পারো। ইনসিটু মানে বোঝো, ইনসিটু বলতে কি বোঝায়? ইনসিটু বলতে বোঝাচ্ছে বজ্র পদার্থ যেখানে আছে সেখানেই তাদেরকে ট্রিটমেন্ট করা হয়, এটাকে বলছে ইনসিটু। ধরো এটা একটা এলাকা, ওকে, এখানে বিভিন্ন বজ্র পদার্থ আছে, এই বজ্র পদার্থগুলো যখন আমরা এখানেই মানে দূষণমুক্ত করব সেটাকে আমরা কি বলবো? ইনসিটু। সেগুলোকে আমরা অন্য জায়গাতে নিয়ে যাব না, তাই এটাকে কি বলবো? আমরা ইনসিটু বলবো। ক্লিয়ার? দেখো ইনসিটুর আবার অনেক রকম ভাগ আছে, ভাগগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, অনেক কঠিন আছে, আমি বারবার বলছি, বারবার পড়বে মনে থেকে যাবে, এত সহজ না জিনিসটা। ঠিক আছে, চেষ্টা করলেই তোমরা পারবে, কিন্তু পড়তে হবে। একটা হচ্ছে কি বায়োভেন্টিং, নামগুলো মাথায় রাখো, শুধু নামগুলো, যে তোমাদের পরীক্ষা যদি আসে যে ইনসিটুর অন্তর্গত কোনটি নয় তখন তোমরা আনসার করতে পারবে না, তাই নামগুলো অন্তত মনে রাখো। একটা হচ্ছে কি বায়োভেন্টিং। তাহলে বায়োভেন্টিংটা কি? বজ্র স্থূপীকৃত এলাকায় কূপের মাধ্যমে বায়ু, অক্সিজেন এবং পুষ্টির যোগান দেওয়া হয় যাতে দূষিত এলাকার উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে আবদ্ধ হয়। এছাড়া মাটির গভীরে দূষক পদার্থ যুক্ত এলাকায় হাইড্রোকার্বন ব্যবহার করা হয়। তোমরা পড়ে নেবে, আমি জিনিসটা বুঝে দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমরা কি করি, অনেক সময় ডালপালা, পাতা এগুলোভাবে জমাট করি, ভালো করে বোঝো। ধরো এখানে আমি একটা পাতা বা ডালের একটা একটা স্তূপ করলাম, তারপর আমি আগুন ধরিয়ে দিলাম, দেখবে আগুনটা ধরতে ধরতে অনেক সময় লিভিয়ে যায়। তখন আমরা কি করি, কোনো একটা পাটখাড়ির সাহায্যে কি করি, সেই পাতার ভিতরে আমরা ফু দিই না? ফু দিই তো, ফু দিলে কী হয়, ধূপ করে আবার আগুনটা জ্বলে ওঠে। কারণটা কি? কারণ আমরা অক্সিজেনকে সাপ্লাই করছি, যখন অক্সিজেন সাপ্লাই করছি তখন আগুনটা আবার জ্বলে উঠছে। ঠিক তেমনি আমাদের ধরো এটা মৃত্তিকা, ওকে, তো আমাদের মাটির তলে কি রয়েছে? বিভিন্ন দূষিত পদার্থ রয়েছে, ভালো করে বোঝো। এবার এই দূষিত পদার্থগুলোকে কি করতে হবে? বায়োডিগ্রেডেশন করতে হবে। তো বায়োডিগ্রেডেশন করার জন্য কি দরকার? বিভিন্ন ব্যাকটেরিয়ার দরকার। আর ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে কিসের কারণে? অক্সিজেনের কারণে। এবার মাটির তলে তো দূষিত পদার্থ, ভালো করে বোঝো, মাটি তো দূষিত, কারণ এখানে অক্সিজেন নেই, যেহেতু দূষণ হয়ে গেছে। এর কারণে এখানে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো এখানে জন্মাতে পারছে না, কারণ অক্সিজেন পাচ্ছে না। এবার কি করা হয়, একটা নল করা হয়, একটা নল নেওয়া হয়, সেই নলটা দিয়ে এটাকে এভাবে খনন করা হয়। খনন করে একটা মেশিনের সাহায্যে কী করা হয়, অক্সিজেনকে ভেতর দিকে পুশ করা হয়, যার ফলে এই মৃত্তিকাতে অক্সিজেনের পরিমাণটা বেড়ে গেল। এবার যখন অক্সিজেনের পরিমাণটা বেড়ে গেল তখন এখানে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেই ব্যাকটেরিয়াগুলো আরও সতেজ হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, যার কারণে এখানে যে দূষিত পদার্থগুলো ছিল সেগুলোকে একদম ভেঙে নষ্ট করে দিল। মাটি আগেকার তুলনায় অনেকটা পরিশুদ্ধ হলো। বোঝা গেল? এটাকে বলছে কি বায়োভেন্টিং। ক্লিয়ার? চলো দেখো লেখা আছে বজ্র স্থূপীকৃত এলাকায় কূপের মাধ্যমে যখন অক্সিজেন সরবরাহ করা হয় তখন তাকে বলছে বায়োভেন্টিং। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট বলছে কি বায়ো স্পার্নিং। কি বায়ো স্পার্জিং বলতে কি বোঝায় আমরা দেখব। দেখো এবার যেটা জানবো সেটা হচ্ছে কি বায়ো স্পার্জিং। নামগুলো মনে রাখবে ভালো করে, আমি বারবার বলছি নামগুলো পরীক্ষা দিতে পারে। যে বায়ো স্পার্জিং জিনিসটা কি একটু বুঝে নাও।
এখানে কি বলছে যে এটি মাটির নিচে দূষিত ভৌম জলকে ভৌম জলে ইনজেকশনের সাহায্যে কি করা হয়, বাতাসকে যোগান দেওয়া হয়। তাহলে কি করা হয়, বাতাসকে ইনজেক্ট করা হচ্ছে, বোঝা গেল, বাতাসকে ইনজেক্ট করা হয়। অর্থাৎ মাটির নিচে দূষিত ভৌম জলে কি করা হচ্ছে, ইনজেকশনের সাহায্যে বাতাসে যোগান দেওয়া হয়। অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে কি করা হচ্ছে, ভেতর দিকে বায়ুকে পুশ করা হচ্ছে। যখন বায়ুকে পুশ করা হয় তখন সেটাকে কি বলবো, বায়ু স্পার্নিং, বোঝা গেল। তাহলে আগে আমরা কি জানলাম যে এটার ভেতরে ধরো একটা দূষিত পদার্থ রয়েছে, অর্থাৎ এখানে একটা কী করলো, এখানে একটা খনন করে একটা কূপ করা হয়েছে, ঠিক আছে, একটা নল তৈরি করা হয়েছে। সেই নলের মাধ্যম দিয়ে কি হয়, বায়ু কিন্তু ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করছে। কিন্তু এখানে কি বলছে, এখানে বায়ুকে কি করা হচ্ছে, ইনজেকশন করা হচ্ছে। ইনজেকশন মানে কি, পুশ করা হয়, মানে স্বেচ্ছাকৃত পুশ করা হচ্ছে বলে এটাকে কি বলা হয়, বায়ো স্পার্জিং বলা হয়, বায়ো স্পার্জিং বলা হয়। ওকে, দেখো বলছে এর ফলে দূষিত ভৌম জলে অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি হয় এবং বায়োলজিক্যাল ডিগ্রেশনের মাধ্যমে ব্যাকটেরিয়াগুলি ভালোভাবে ক্রিয়া করতে পারে, যেটা আমি তোমাদেরকে বললাম। মেনলি মনে রাখতে হবে এখানে বায়ুটাকে ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয়। ইনজেকশন মানে আমরা যে মেডিসিন দিই ওই ইনজেকশন না, সেখানে একটা যন্ত্র যেটাকে ইনজেক্ট মানে কি, ইনজেক্ট মানে জোর করে প্রেস দিয়ে ভেতর দিকে নিয়ে যাওয়া, সেটাকে বলছে বায়ো হচ্ছে কি স্পার্জিং। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে বায়ু স্টিমুলেশন। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, বায়ু স্টিমুলেশন বলতে কি বোঝায়। দেখো, বায়ু স্টিমুলেশন হচ্ছে তেল বিনাশকারী ব্যাকটেরিয়াগুলি বৃদ্ধির জন্য বাইরে থেকে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেওয়া হয়। এক্ষেত্রে ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন 2 ইত্যাদি ব্যবহার করা হয়। জিনিসটা বোঝো, বায়ো স্টিমুলেশনটা কি, ধরো এটা একটা সমুদ্র, ওকে, সমুদ্রতে একটা তৈল খনি আছে, সেখানে তেল উত্তোলন করতে গিয়ে কী হবে, প্রচুর পরিমাণে সমুদ্র জলে তেল পড়বে, যার ফলে কী হয়, আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম মানে ওশিয়ান পলিউশনে, যখন সমুদ্রের জলে প্রচুর পরিমাণে তেল পড়ে যায় তখন সমুদ্রের জল দূষিত হয়। আর সমুদ্রের জল দূষিত হলে কি হবে, সেখানে অক্সিজেনের পরিমাণ কমবে, আর অক্সিজেনের পরিমাণ কমলে কি হবে, সেখানকার বিভিন্ন যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, মাছ, বিভিন্ন প্রাণী, সেগুলো মারা যাবে। এবার কি করা হচ্ছে, সেখানে অক্সিজেনের সাপ্লাই দেওয়া হয়। অক্সিজেনের সাপ্লাই দেওয়ার ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের জলে কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু তেলকে ভক্ষণ করে নেয়, বিভিন্ন তেলকে ভক্ষণ করে নেয় বা তেলকে ভেঙে দেয়, যার ফলে কিন্তু তেলের পরিমাণটা কমে গিয়ে আমাদের কিন্তু জলে অক্সিজেনের পরিমাণটা সাপ্লাই হয়। অর্থাৎ বায়ু স্টিমুলেশন সাধারণত তেল বিনাশকারী প্রক্রিয়া, অর্থাৎ জলে যখন তেলের পরিমাণটা বেড়ে যায় সে তেলটাকে নিঃসরণ করার জন্য কিন্তু বায়ু স্টিমুলেশন প্রক্রিয়া ব্যবহার করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কি, বায়ো হচ্ছে কি অ্যাগুমেন্টেশন। নামগুলো অনেক কঠিন, ঠিক আছে। বায়ো অ্যাগুমেন্টেশনটা কি বোঝো, বলছে ইট ইনভলভ দ্য অ্যাডিশন অফ দ্য হচ্ছে কি মাইক্রো অর্গানিজম উইথ দ্য অ্যাবিলিটি টু ডিগ্রেড পলিউটেন্ট। ভালো করে বোঝো, এখানে কি হচ্ছে, ধরো এখানে একটা বজ্র পদার্থ আছে, অর্থাৎ দূষিত এলাকা, ঠিক আছে, এটা একটা দূষিত এলাকা, এখানকার মাটি প্রচণ্ড দূষিত, এখানে কিছু সামান্য পরিমাণে মাইক্রো অর্গানিজম রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া হয়, আর কিছু উপকারী ব্যাকটেরিয়া হয়। এখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে যার পরিমাণ কিন্তু খুবই কম। এর পরিমাণ খুবই কম থাকার কারণে এখানকার যে মৃত্তিকা, সে মৃত্তিকাটাকে কিন্তু আবার শুদ্ধ করতে পারছে না। তখন কি করা হয়, অন্য জায়গা থেকে এই যে তোমার যে তোমার মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে, সে মাইক্রো অর্গানিজমগুলো নিয়ে এসে এখানে রেখে দেওয়া হয়। বোঝা গেল? তাহলে অন্য জায়গা থেকে যখন মাইক্রো অর্গানিজমগুলো নিয়ে এসে ওই দূষিত এলাকায় রেখে দেওয়া হয়, তখন কি হলো, মাইক্রো অর্গানিজমের পরিমাণটা বেড়ে গেল, যার ফলে সেখানকার মাটি কিন্তু আবার সংশোধন হলো। এটাকে কি বলছে, বায়ো অ্যাগুমেন্টেশন। বোঝা গেল? দেখো কি বলছে, তাহলে ইনভলভ দ্য অ্যাডিশন অফ দ্য মাইক্রো অর্গানিজম। অ্যাডিশন মানে কি, ওই যে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে, মাইক্রো অর্গানিজমগুলোকে যোগ করা হচ্ছে। বোঝা গেল? মাইক্রো অর্গানিজমগুলোকে যোগ করা হয়। আবার কি বলছে, উইথ দ্য অ্যাবিলিটি টু ডিগ্রেড হচ্ছে কি পলিউটেন্টস। এখানে কি করা হচ্ছে, উইথ দ্য অ্যাবিলিটি কথার অর্থ কি, উইথ দ্য অ্যাবিলিটি টু ডিগ্রেড পলিউটেন্ট, অর্থাৎ ওই যে পলিউটেন্টগুলো রয়েছে, ক্ষতিকারক পদার্থগুলোকে ডিগ্রেড মানে ভেঙে ফেলতে সাহায্য করছে। বায়ো হচ্ছে কি অ্যাগুমেন্টেশন ইজ কমনলি ইউজ ইন মিউনিসিপ্যাল
কিছু কি ওয়েস্ট ওয়াটার। তো মিউনিসিপ্যালিটি এলাকায় যে নোংরা জল রয়েছে সেই জলগুলোকে সংশোধন করার জন্য কিন্তু বায়ো অ্যাগুমেন্টেশন প্রক্রিয়া ফলো করা হয়। এছাড়াও কী করা হয়, ওয়েল ট্রিটমেন্ট, যে সমুদ্রে যে তেল পড়ে গেছে সেই তেলগুলোকে সংশোধন করার জন্য ব্যবহার করা হয়। আর বায়ো অ্যাগুমেন্টেশন ইজ অলসো ইউজ ইন দ্য ম্যানেজমেন্ট অফ অর্গ্যানিক ওয়েস্ট। তাহলে অর্গ্যানিক বা জৈব পদার্থগুলোকে সংশোধন করার জন্য কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয়, সাচ এস যেমন ফুড ওয়েস্ট, অ্যাগ্রিকালচার, এগুলো। তাহলে অর্গ্যানিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কোনগুলো? অর্গ্যানিক মানে ধরো আমার বাড়িতে কলার খোসা, সবজির খোসা, আলুর খোসা, এগুলো তো বর্জ্য পদার্থ, তাই না? এই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে আমরা কি বলবো? অর্গ্যানিক ওয়েস্ট বলবো। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট এবার আমরা জানবো কি এক্স সিটু। এতক্ষণ আমরা জানলাম ইন সিটু, বোঝা গেল। এবার এক্স সিটু মানে কি বোঝো? এক্স সিটু বলতে বোঝাচ্ছে যে দূষিত মাটি বা জলকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হয়, তাকে বলছে কি এক্স সিটু। ধরো এখানকার কিছু মাটি রয়েছে, মাটিটা প্রচণ্ড দূষিত, জিসিপি নিয়ে আসা হলো, মাটিগুলো খনন করে ট্রাক্টরে ভর্তি করা হলো, সেই মাটিগুলোকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সংশোধন করা হলো, এটাকে বলছে কি এক্স সিটু, বোঝা গেল। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটাকে বলছে এক্স সিটু। ক্লিয়ার? দেখো তারপরে কি আছে, দেখো একটা হচ্ছে কি ল্যান্ড ফার্মিং। ল্যান্ড ফার্মিং জিনিসটা বোঝে দূষিত মাটি খুঁড়ে অন্য স্থানে নিয়ে গিয়ে সয়েল বেড তৈরি করা হয় বহুদিন ধরে, যতদিন না পুরোপুরি বায়োডিগ্রেড হয় তাকে সংশোধনের ব্যবস্থা করা হয়। ওই স্থানে উপকারী ব্যাকটেরিয়াগুলিকে উদ্দীপিত করে মাটি ট্রিটমেন্ট করা হয়। এই পদ্ধতিতে 10 থেকে 35 সেমি মাটির মধ্যে ট্রিটমেন্ট করা হচ্ছে, যেটা বললাম। তো ল্যান্ড ফার্মিংটা কি? ল্যান্ড ফার্মিং হচ্ছে এখানকার মাটি ধরো দূষিত, এই মাটিগুলোকে কি করা হচ্ছে, এই মাটিগুলোকে খুঁড়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেখানে কিন্তু পরিশোধন করা হচ্ছে, এটাকে বলছে কি ল্যান্ড ফার্মিং। অর্থাৎ এক জায়গাকার মাটি অন্য জায়গাতে নিয়ে গিয়ে যখন সংশোধন করা হয় তখন তাকে আমরা বলবো ল্যান্ড ফার্মিং। বোঝা গেল? চলো নামগুলো। প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস পেয়ে যাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট, তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস, যেটাকে আমরা পিডিএফ বলতে পারি, নোটস পেয়ে যাচ্ছ, ওকে, পিডিএফ আকারে। আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের টাইম 8:30। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম 2023-কে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র এমসিকিউ নয়, প্রত্যেকটা ক্লাসের থিওরি, তারপরে তোমাদের এমসিকিউ। থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না। ওকে, তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এখানে আমাদের এখন বর্তমানে 3টে ব্যাচ মানে 3টে কোর্স চালু আছে। 1 নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট, তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো। 2 নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো, শুধুমাত্র যদি নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অল ক্লাস, ঠিক আছে, ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট, নোটস, পিডিএফ সমস্ত কিছু তোমরা এভরিথিং পেয়ে যাবে। আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, 9647300217। মনে রাখো এক্স সিটুর মধ্যে কোনটি পড়ছে, ইন সিটুর মধ্যে কোনগুলো পড়ছে। চলো নেক্সট দেখো বায়োপাইলস। এবার বায়োপাইলস সম্পর্কে জানবো, বেশি কিছু নেই, আর 2-1টা আছে হয়তো, ঠিক আছে, তাহলে হয়ে যায়। দেখো আর বেশি নেই, এগুলো আর নেই, 2-1 পেজ হবে। আর একটু ধৈর্য সহকারে শোনো, নাহলে শেষ হবে না। দেখো কি বলছে বায়োপাইলস বলতে কি বোঝায়। এই পদ্ধতিতে পরিষ্কার মাটির ওপরে দূষিত মাটির একটা স্তর করা হয়, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা প্রভৃতির দিকে লক্ষ্য রাখা হয়, যাতে ব্যাকটেরিয়াগুলি ভালোভাবে ক্রিয়া করতে পারে। দেখো জিনিসটা এখানে কি বলছে, এখানে দেখো একটা মানে পরিষ্কার মাটি, এই পরিষ্কার মাটিতে কী করা হয়েছে, নোংরা মাটির একটা স্তর করা হয়েছে, বোঝা গেল, এই সমস্ত নোংরা মাটির স্তর করা হয়েছে। আর যখন পরিষ্কার মাটিতে রাখা হবে তখন অবশ্যই নিচে একটা পলিথিন দিয়ে দিতে হবে, যাতে ওই দূষিত পদার্থগুলো আমাদের ভৌম জলের সঙ্গে না মেশে। দেখো এখানে লেখা আছে,
এখানে কি বলছে দেখো, এখানে 3 থেকে 10 ফুট স্তূপ করা হয়, অর্থাৎ মাটির ওপরে এরকম 3 থেকে 10 ফুট স্তূপ করা হলো। তারপরে বলছে যাতে জলের সাহায্যে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে এই দূষিত পদার্থগুলি ভৌম জলের সঙ্গে না মিশে যায়, তার জন্য মাটির ওপরে প্লাস্টিক দেওয়া হয়। বোঝা গেল? তারপরে আর্দ্রতা 40 থেকে 85% রাখা দরকার। আবার বলছে স্তূপ যাতে বাতাসের সরবরাহ অব্যাহত থাকে সেই জন্য মাটি সছিদ্র করার জন্য মাটিতে স্ট্রো বা কাঠের টুকরো পদ্ধতি রাখা হয়। জিনিসটা বুঝে নাও। ধরো আমি একটা এরকম স্তূপ করলাম, অনেক দিন পর তো বৃষ্টির জলে মাটির এই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে যেতে পারে। এর জন্য কি করব, আমি বিভিন্ন কাঠের স্ট্র ভরে দেবো, কাঠ ভরে দেবো, যার কারণে কি হবে, মাটিটা কিন্তু শক্ত হয়ে একদম স্তূপ আকারে থাকবে। যেমন আমি যদি সিমেন্ট আর বালি দিয়ে যদি ঘরের যদি ছাদ করি, থাকবে কি থাকবে না? শক্ত করে রাখার জন্য আমাকে কি করা হয়েছে, রড ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি এখানে ব্যবহার করা হবে। ওকে, তারপর তাকে বলছে মাটির পুষ্টি অব্যাহত রাখার জন্য মাটিতে বিভিন্ন সার ব্যবহার করা হবে, কারণ ওই মাটিতে দূষিত, ওই মাটিতে যাতে ব্যাকটেরিয়াগুলো ভালোভাবে জন্মাতে পারে সেই জন্য বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা হয়, যেমন ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এগুলো ব্যবহার করা হয়। মাটির পিএইচ 6 থেকে 8-এর মধ্যে রাখতে হবে। এই পয়েন্টগুলো মাথায় রাখো। তারপরে চলে আসো বায়ো রিঅ্যাক্টর। বায়ো রিঅ্যাক্টর মানে কি বোঝো? এটা একটা মেশিন, ভালো করে বোঝো, এটা একটা মেশিন। এই মেশিনের মধ্যে কি করা হয়, বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিসগুলোকে দূষণমুক্ত করা হয়, তাই এটাকে কি বলছে, বায়ো রিঅ্যাক্টর। বোঝা গেল? অর্থাৎ কোনো জায়গায় দূষিত মাটিগুলোকে নিয়ে আসা হলো, নিয়ে এসে এর মধ্যে দিয়ে সেগুলোকে পরিশোধন করা হলো। এই যে মেশিনটা হচ্ছে, এই মেশিনটার নাম হচ্ছে বায়ো রিঅ্যাক্টর। ওকে, দেখো এখানে তাই লেখা আছে যে বায়োরিঅ্যাক্টরের সাহায্যে জীবাণুর উপযুক্ত পরিবেশের মাধ্যমে দূষিত পদার্থকে দূর করা হয়। এটা মাথায় রাখবে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি কম্পোস্টিং। তোমরা জানো কম্পোস্টিং জিনিসটা কি, আমরা বর্জ্য পদার্থ দূরীকরণে পড়েছি। এই পদ্ধতিতে জৈব বস্তুগুলি থেকে পুষ্টিগুণ সম্পন্ন মাটি তৈরি করা হয়। এর ফলে রাসায়নিক সারের ব্যবহার করা হয়। অনেক সময় কেঁচো সারের সাহায্যে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়, তাকে কি বলা হয়, ভার্মি কম্পোস্ট। এটা 2022 সালে পরীক্ষা এসেছিল যে ভার্মি কম্পোস্টে কী ব্যবহার করা হয়, কেঁচো ব্যবহার করা হয়। ওকে, এটাকে বলছে কম্পোস্টিং। চলো, এর কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। সুবিধা কি, প্রাকৃতিক উপায়ে করা হয় যার ফলে আমাদের পরিবেশ দূষণ হয় না। এটি অন্য রিমিডিয়েশন পদ্ধতি থেকে অনেক সস্তা এবং পরিবেশ বান্ধব, মাথায় রাখবে। এবার কিছু অসুবিধা রয়েছে। কি কি অসুবিধা দেখো, শুধুমাত্র বায়োডিগ্রেডেবল পদার্থগুলি ভঙ্গুর করা হয়। এখানে যেটা করা হলো সেটা কি, যে সমস্ত কলার খোসা, আলুর খোসা এগুলোকে করা হয়, অর্থাৎ যেগুলো মাটির সঙ্গে অটোমেটিক্যালি মিশে যাবে সেগুলোকে কিন্তু সংশোধন করা হয়, কিন্তু প্লাস্টিক বা ধাতুকে কিন্তু অতটা সংশোধন করা হয় না। কখনো কখনো বায়ো রিমিডিয়েশন পদ্ধতির পর যে সমস্ত ক্ষেত্রে যে লেস টক্সিক জিনিস তৈরি হবে সেটা নয়, অনেক সময় কিন্তু হাই টক্সিকও জিনিস তৈরি হয়ে যেতে পারে। বিশেষ বিশেষ জীবাণু দ্বারা এই দূষিত পদার্থগুলি ভঙ্গুর করা হয়। সমস্ত দূষিত পদার্থগুলোকে বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু ভাঙতে পারে না, এর জন্য কিন্তু ব্যাকটেরিয়ার পরিমাণটা সব জায়গায় পাওয়া যায় না। কঠিন, তরল, গ্যাসীয় দূষক পদার্থগুলি একসাথে থাকলে সেটি কিন্তু ঠিকঠাক কাজ করে না। ধরো এখানে কিছু আবর্জনা রয়েছে, দূষিত কঠিন পদার্থ রয়েছে, তরল পদার্থ রয়েছে, গ্যাসীয় পদার্থ রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রিমিডিয়েশন প্রক্রিয়া ভালো কাজ করবে না, এটা মনে রাখো। চলো এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই। তাহলে বলছে বায়ো রিমিডিয়েশন পদ্ধতি আবিষ্কার কে করেছেন? তোমরা আনসারগুলো জানো না, আমি এমসিকিউর মাধ্যমে আনসারগুলো বলে দিই, তোমরা প্র্যাকটিস করে নিও। বলছে উইকিন্স, জর্জ এম রবিনসন, পার্কিনসন আর চার্লস ভন। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, জর্জ এম রবিনসন। তাহলে বায়ো রিমিডিয়েশন পদ্ধতি আবিষ্কার করেছেন কে? জর্জ এম রবিনসন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন বলছে কত সালে বায়ো রিমিডিয়েশন পদ্ধতি আবিষ্কার করা হয়? এটার সঠিক আনসার কী হবে? তোমরা নিশ্চয়ই জানো অনেকেই, বা অনেকে জানো না। সঠিক আনসার অপশন নাম্বার সি, 1960 সাল। ওকে, চলো নেক্সট দেখো 5 নাম্বারটা। সামুদ্রিক ওয়েল স্পিল নিষ্কাশনের জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? সামুদ্রিক ওয়েল স্পিল নিষ্কাশনের জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় সেটা তোমরা নামটা মাথায় রাখো। অপশন নাম্বার সি, প্লাজমোডিয়াম পুটিভা। যেহেতু তোমরা জানো না তাই আমি মক টেস্ট নিচ্ছি না, কারণ তোমরা বলতে পারবে না, তাই অপশন নাম্বার সি, প্লাজমোডিয়াম পুটিভা মনে রাখো তোমরা, পরে তোমাদের এটার উপর আবার মক টেস্ট নিব। 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলছে বায়োগ্যাস বা মিথেন বা হাইড্রোজেন তৈরি করতে কোন জীবাণু ব্যবহার করে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় তোমাদের আসতে পারে। তখন আনসার তোমরা কি করবে? মিথোনোব্যাকটেরিয়াম। এই নামটা মাথায় রাখবে, অপশন এ, মিথোনোব্যাকটেরিয়াম। চলো নেক্সট 7 নাম্বার দেখো। আর্সেনিক শোষণ করে কোন উদ্ভিদ? এটা সঠিক আনসার হবে কি, পেট্রিস ভিটাটা। পেট্রিস ভিটাটা কি করে? জলের আর্সেনিককে শোষণ করতে পারে। এছাড়াও সিম গাছ, তোমরা নিশ্চয়ই সিম খেয়েছো, সেই সিমের গাছের মূল কিন্তু আর্সেনিক শোষণ করতে পারে, এটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম।
তারপর নেক্সট কোশ্চেন দেখো, প্রথম বায়োরিমিডিশন পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল কবে? এটা সঠিক আনসার হবে কবে? 1970 সাল। 1970। নেক্সট কোশ্চেন 9 নাম্বার বলছে তেরি। এই তেরির ফুল ফর্মটা কি? এই তেরির ফুল ফর্মটা বলে ফেলো। ইকোনমিক রেভিনিউ কমিশন, দ্য ইল্ডার রিসোর্স সেন্টার অফ ইন্ডিয়া, দ্য এনার্জি রিসোর্স ইনস্টিটিউট। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, দ্য এনার্জি রিসোর্স ইনস্টিটিউট। এই তেরি এর কাজ হচ্ছে সমুদ্রে যখন জলে যখন বিভিন্ন তেল পড়ে যায়, তেলগুলোকে সংশোধন করার জন্য যে সংস্থা কাজ করে সেটাকে বলছে তেরি। ওকে, চলো নেক্সট দেখো, ভূমি থেকে তেল সংশোধনে বা বায়োরিমিডিশন পদ্ধতির নাম কি? যখন আমরা ভূমি থেকে বা মাটি থেকে তেলকে সংশোধন করে নিব সেই পদ্ধতির নাম কি? সেটাকে বলবো আমরা ওয়েল জ্যাপিং। মাথায় থাকবে অপশন নাম্বার সি, ওয়েল জ্যাপিং। আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি কারণ ক্লাসটা নাহলে অনেক বড় হয়ে যাবে। ওয়েল জ্যাপিং হবে কারেক্ট। ক্লিয়ার? 11 নম্বর কোশ্চেন দেখো, বায়োরিমিডিশনের জন্য ব্যবহৃত হয় কোনটি? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, সবগুলি। অপশন নাম্বার ডি সবগুলি। আমার যতটা মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা, এইরকম প্রশ্ন তোমাদের আসবে, খুবই সহজ মানের প্রশ্ন। বোঝা গেল? তাহলে বায়োরিমিডিশনে কোনটি ব্যবহার করা? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। অপশন ডি সবগুলি। অপশন ডি সবগুলি। বুঝতে পেরেছো? এই সহজ প্রশ্নগুলো আসবে তোমাদের জন্য, কিন্তু সবগুলি তোমরা মাথায় রাখো। তারপর বলছে বায়োরিমিডিশন পদ্ধতি ব্যবহার করে ভারতে কোন হ্রদের জল শোষণ করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদের প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কোন হ্রদের জলকে শোধন করা হয়? চিন্না, চিরুভেলি, ইয়ারকুন্টা, সাইকোপেট। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। সঠিক আনসার অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। ক্লিয়ার? নামগুলো একটু মাথায় রাখো বা খাতায় লিখে রাখো। যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তারা তো ক্লাস নোটস পেয়ে যাবে, আর যারা বাইরে থেকে ক্লাসগুলো করছো তারা কিন্তু অবশ্যই খাতাতে লিখে রাখবে, কারণ তোমরা পিডিএফ পাবে না। নেক্সট 13 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের কোথায় বায়োরিমিডিশন পদ্ধতি ব্যবহার করে পৃষ্ঠতলের জল এবং দূষিত মাটি শোধন করা হয়? তাহলে মাটি শোধন করা হয় কোথায়? দেখো অপশনগুলো দেখো, বড়জোড়া এবং দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। অপশন নাম্বার বি পূর্ব কলকাতার জলাভূমি। অপশন নাম্বার সি ধাপা। অপশন নাম্বার ডি সবগুলি। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি সবগুলি। ক্লিয়ার? চলো 14 নম্বর কোশ্চেন, নিচের কোন রামসর সাইট জল শোধনের জন্য বায়োরিমিডিশন পদ্ধতি ব্যবহার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সঠিক আনসার কী হবে? লোকটাক হ্রদ, যেটি মণিপুরে রয়েছে, আর তার সঙ্গে মাথায় রাখবে কলকাতার পূর্ব কলকাতার জলাভূমি। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ডি, এ বি উভয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে বায়োডিগ্রেশনের প্রভাবকগুলি হলো, এর আগেই তোমাদের বললাম এর প্রভাবকগুলি কী ছিল? আর্দ্রতা, পিএইচ, মাটির গ্রোথন, ওপর ডি সবগুলি। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি সবগুলি। চলো 16 নম্বর কোশ্চেন দেখো, বায়োরিমিডিশন পদ্ধতিতে ফাঙ্গি ব্যাকটেরিয়া থেকে অধিক কার্যকরী কারণ? ফাঙ্গিটা কি বলছে? বায়োরিমিডিশন পদ্ধতিতে সব থেকে বেশি কার্যকরী হচ্ছে ফাঙ্গাস ব্যাকটেরিয়া থেকে, কারণ এরা পরিবেশের প্রতিকূলতা যেমন উচ্চ তাপমাত্রা, উচ্চ আর্দ্রতাতে সহজে বেঁচে থাকতে পারে। যেখানে ব্যাকটেরিয়া পৌঁছাতে পারে না সেখানে কিন্তু ফাঙ্গাসরা পৌঁছে যায়। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ডি বলছে এ বি উভয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর বলছে ফাইটোরেমিডিশনে ব্যবহার করা গাছগুলির নাম কি? উইলো, জ্যাট্রোপা, পপলার, সবগুলি। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি সবগুলি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে জলাভূমি থেকে বায়োরিমিডিশন পদ্ধতিতে জল শোধনের জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা হয়? ভারতীয় পদ্ম, কচুরিপানা। অপশন নাম্বার সি এ, অপশন ডি দুটি। অপশন নাম্বার ডি হবে দুটি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, পিএইচ এর পুরো নাম কি? তাহলে পিএইচ এর পুরো নাম আমি বলে দিয়েছি, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অপশন নাম্বার বি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। চলো নেক্সট কোশ্চেন দেখো, মাটিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন উদ্ভিদের মূলে সঞ্চয় করে, এটাকে কি বলা হয়? মিথানো ব্যাকটেরিয়াম, রাইজোবিয়াম, ব্যাসিলাস গুয়েরিন, ওপরে কোনোটি নয়। তো আমরা প্রত্যেকে জানি যে বায়ুর যে নাইট্রোজেন যেগুলো মূলের সাহায্যে শোষণ করে রাখে বা ধরে রাখে সেটাকে আমরা কি বলবো? রাইবোজিয়াম। অপশন নাম্বার বি কারেক্ট। অপশন বি হবে এটার কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চল প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস পেয়ে যাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস। তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট। তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস, যেটাকে আমরা পিডিএফ বলতে পারি, নোটস পেয়ে যাচ্ছ ওকে পিডিএফ আকারে। আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের টাইম 8টা বেজে 30 মিনিট। এখানে
প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম 2023কে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র এমসিকিউ নয়, প্রত্যেকটা ক্লাসের থিওরি, তারপরে তোমাদের এমসিকিউ। থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না। ওকে, তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এখানে আমাদের এখন বর্তমানে 3টে ব্যাচ মানে 3টে কোর্স চালু আছে। 1 নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট, তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো। 2 নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো, শুধুমাত্র যদি নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অল ক্লাস, ঠিক আছে, ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট, নোটস, পিডিএফ সমস্ত কিছু তোমরা এভরিথিং পেয়ে যাবে। আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, 9647300217।